একটি ছোট্ট গ্রামে পদ্মা নামের একটি মেয়ে বাস করত। পদ্মা দেখতে ৮-১০টা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না। পদ্মার শরীরে ছিল সাদা সাদা ছোপ ছোপ দাগ, যার জন্য পদ্মাকে সবাই ঘৃণা করত। সে তার মামা এবং মামির সাথেই থাকতো, কারণ পদ্মার মা বাবা ছিল না। পদ্মার মামি পদ্মাকে একদম সহ্য করত না। সে পদ্মাকে সারাটা দিন অপমান করত আর অকথ্য ভাষায় গালিগালাজ করত। এতে সে খুবই কষ্ট পেয়ে শুধু কান্না করত। এই পদ্মা শোন, তুই আর আমাদের সাথে কখনোই মিশবি না। আমাদের মা বাবা না করেছে তোর সাথে মিশার জন্য, কারণ তুই হচ্ছিস একটা অপয়া মেয়ে। তোর শরীরটাকে আয়নায় দেখেছিস কেমন বিশ্রী দেখতে তোকে? আর কোনোদিনও তুই আমাদের সামনে আসবি না, বুঝেছিস? তোর সাথে যদি আমরা মিশি তাহলেও আমাদের শরীরটাও ওরকম হয়ে যাবে। এগুলো তোরা কি বলছিস রে? আমরা তো সবাই বন্ধু ছিলাম, তাই না? আগে তো তোরা ঠিকই আমার সাথে মিশতিস, কিন্তু হঠাৎ তোদের কি হলো? আমাকে এত ঘৃণা করতে শুরু করেছিস কেন তোরা বল? এত কথা বলার আমাদের সময় নেই। বলেছি তোর সাথে মিশবো না, ব্যাস মিশবো না, যা এখন এখান থেকে। বন্ধুদের কাছে পদ্মা অপমানিত হয়ে অনেক কান্না করতে করতে বাড়ির পথে রওনা হতে থাকে। কি রে, কতদিন হয়ে গেল স্কুলে যাস না কেন তুই? 3 বেলা গান্ডে পিন্ডে খেয়েও তোর মন ভরছে না? আমার স্বামীর টাকা আকাশ থেকে পড়ে না, তোকে অনেক কষ্ট করে ভর্তি করিয়েছিল স্কুলে। মামি, আর আমি পড়বো না। আমি বাড়িতে থেকে তোমার সাথে কাজ করব। স্কুলে সবাই আমাকে অপমান করে, সবাই আমাকে ঘৃণা করে, তাই আমি পড়তে চাই না মামি। আমি এখন থেকে লুকিয়ে লুকিয়ে থাকবো। মানুষ কেন, আমারই তো তোকে দেখলে ঘেন্না লাগে। কিরকম দেখতে তুই, ছি 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 ছি, বিচ্ছিরি দেখতে একদম। তোর মাটা তো তোকে জন্ম দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। তোর মা যখন মরেছিল তখন তুই কেন মরলি না? হ্যাঁ, তুই কেন মরলি না? তখন যদি মরে যেতিস তাহলে আমার গাড়ি এসে পড়তিস না। এখন যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর তোর আর পড়াশোনা করতে হবে না। ভালোই হয়েছে, আমাদের টাকা পয়সাগুলো বাঁচবে। এরকম ভাবে কথা বলছো কেন আমার সাথে মামি? আমি কি মানুষ নই? আমি কি নিজে নিজে এরকম হয়েছি? আমি জানি না আমার সাথে মানুষ কেন এরকম করে। তুমি শুধু না, এই পাড়া গায়ে সবাই আমাকে ঘৃণা করে। আমার খুবই কষ্ট লাগে। এসব কথা বলে পদ্মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শুধু এর কারণে আমাদের পরিবারকে গ্রামের সবাই আলাদা করে দিয়েছে। বিধাতা, তুমি একে উঠিয়ে নিয়ে যাও তোমার কাছে। এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে যায়। এখন পদ্মা অনেকখানি বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার পরও তার স্মৃতিরোগটা একটুও কমেনি। পদ্মাকে সবসময় পাড়াগাঁয়ের সবাই মিলে অনেক অপমান করত। গ্রামের সবাই ভাবত পদ্মা একটি অলক্ষী এবং অপয়া মেয়ে। এই দেখ দেখ, আমাদের গ্রামের অলক্ষী অপয়া মেয়েটা এসেছে পানি নিতে। এই ভোরবেলা ওর চেহারাটা দেখে ফেললাম। ইস, সারাটা দিন আমার খারাপ যাবে গো। আমার যদি এরকম হতো আমি কোন দিন মরে যেতাম। মানুষের সামনে যাওয়া তো দূরের কথা। কাকি, আমি তো কারো কোনো ক্ষতি করি না, তাহলে কেন আমাকে তোমরা এভাবে অপমান করো? আমাকে কেন তোমরা ৮-১০টা স্বাভাবিক মানুষের মতো মেনে নিতে পারো না বলো? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমারও তো 2টো চোখ, 2টো হাত, 2টো পা রয়েছে। দেখো দেখো, মেয়ের কাণ্ড দেখো। এই শেফালি, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে আমাদের শরীরেও এরকম হবে। তাড়াতাড়ি চল এখান থেকে। আর শুনে রাখ মেয়ে, এটা হচ্ছে গ্রামের পুকুর। এই পুকুরে তুই আর কোনোদিনও আসবি না, বুঝেছিস? তোর জন্য গ্রামবাসীরা সবসময় ভয়ে ভয়ে থাকে। অসভ্য অলক্ষী মেয়ে একটা, যা এখান থেকে। পদ্মার তো বয়স আর কম হলো না, আর কত একে ঝুলিয়ে রাখবে বলো তো? তা বিয়ে টিয়ে দেবে না নাকি? সেই জন্মের পর থেকে আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছে। আর কত বলো, আর কত খাওয়াবো ওকে বসিয়ে বসিয়ে? আরে গিন্নি, আমিও তো চাই যে ওই মেয়েটার বিয়ে হয়ে যাক, কিন্তু এরকম মেয়েকে কে বিয়ে করবে বলো তো গিন্নি? আমাদের গ্রামের সবাই আমাদেরকে একঘর করে দিয়েছে ওই মেয়ের জন্য। শুধু মানবতার খাতিরে ওকে আমাদের কাছে রেখেছি, কারণ পদ্মার মা বাবা তো একসময় আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। কে কি তোমাকে দিয়েছিল না দিয়েছিল সেটা তো আমার দেখার বিষয় নয়। এই আবর্জনাকে তাড়াতাড়ি ঘর থেকে দূর করো, এটাই আমার শেষ কথা, বুঝেছো?
এই অপয়ামি, তোকে কতদিন বলেছি যে রান্নাঘরে ঢুকবি না? তোর হাতের খাবার খেলে আমার ঘেন্না করে, বুঝেছিস? ঘেন্না করে। এক্ষুনি এই মুহূর্তে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বিদায় হ। তোর যেদিকে চোখ যায় সেদিকেই চলে যা। তোকে আর আমার সহ্য হচ্ছে না। অপয়া ও লক্ষ্মী, কোথাও গিয়ে মরতে পারিস না তুই, এভাবে আমাদেরকে না জ্বালিয়ে। মামি, আমি তো শুধু তোমার কাজে একটু সাহায্য করছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি কখনোই রান্নাঘরে আসবো না মামি। তোমাকে কথা দিলাম। আমি জানি না কেন বিধাতা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ছোটবেলায় যখন আমাকে এরকম দেখেছিলে তখন কুয়োর মধ্যে ফেলে দিলে না কেন আমাকে বলো? আবেগে বান ভেঙে যাচ্ছে মেয়ের, দেখা যায়। তোর জন্য গ্রামের সবাই আমাদেরকে দেখতে পারে না। তোর এই রোগ হয়তো ছোঁয়াচে, না হলে মানুষ কেন এত তোকে ভয় পায়? এভাবে পদ্মাকে হুমকি ধমকি দিয়ে সেখান থেকে পদ্মার মামি চলে যায়। আর এদিক দিয়ে পদ্মা অনেক কাঁদতে শুরু করে, কারণ পদ্মাকে গ্রামের কেউই ভালোবাসতো না। কি গো পদ্মার মামি, পদ্মাকে এখনো বিয়ে দিচ্ছ না কেন তোমরা? বিয়ে দাও, না হলে বাড়ি থেকে তাড়াও। তোমাদের পদ্মার জন্য আমাদের গ্রামটা একদম অশুভ হয়ে গেছে। দেখো গিয়ে, মাঠে ফসল ফলছে না, কুয়োয় জল নেই, নদীতে পানি শুকিয়ে গেছে, আরো কত কি। এগুলো হচ্ছে শুধু তোমাদের ঘরের মেয়ের জন্য। একদম ঠিক কথাই বলেছ মোহনের মা। আমি যে কি করব এ মেয়েটাকে কিচ্ছু বুঝতে পারছি না। সকালে তো কত মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, দেখি বাহিরে কতক্ষণ থাকে। তার যেদিকে ইচ্ছে সেদিকে যদি চলে যেত তাহলে একটু শান্তি পেতাম আমি। তোমরা বাঁচবে না মরবে সেটা তো আমার দেখার বিষয় নয়। ওই মেয়েকে কোনো রকম ভাবে এই গ্রাম থেকে তাড়াও, বুঝেছো? এটা ছোঁয়াচে রোগ, বুঝেছো? ছোঁয়াচে রোগ, খুব তাড়াতাড়ি আমরা সবাই আক্রান্ত হব এই রোগে গো। আজ ওই অলক্ষী বাড়িতে আসুক, দেখাবো ওর মজা। এক হলে ও থাকবে, না হলে আমি থাকবো, এটাই শেষ কথা। পদ্মার মামির এসব কথা শুনে প্রতিবেশী সেখান থেকে চলে যায়। হায় রে জীবন, কেন আমাকে সবাই সবার থেকে আলাদা ভাবে? আর এটা যদি ছোঁয়াচে রোগী হতো, আমি ছোটবেলায় তো আমার বন্ধু বান্ধবদের সাথে কত মিশেছি, কই তাদের তো হলো না। জানি না বিধাতা তুমি আমার ভাগ্যে কি লিখে রেখেছো, তবে আমি কাউকে আর কষ্ট দিতে চাই না, কারো সমস্যার কারণ হতে চাই না। আমার কি করা উচিত বিধাতা? তুমি বলে দাও, তুমি বলে দাও আমাকে, আমার কি করা উচিত? এসব কথা বলতে বলতে পদ্মা হাউমাউ করে কাঁদতে শুরু করে। পদ্মা যখন কাঁদছিল তখন সেই রাস্তা দিয়ে একজন ব্যক্তি পদ্মার দিকে এগিয়ে আসে। লোকটি ছিল পাশের গ্রামের, তাই পদ্মা তাকে একদম চিনত না। আচ্ছা শুনুন, এদিক দিয়ে রহিম ভাইয়ের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? ওই যে আপনার বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে ওদিক দিয়ে গিয়ে ৮-১০টা বাড়ি পের হলেই ওদের বাড়ি পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন তাহলে আমি বলতে পারি। কি কথা বলুন? আচ্ছা, আপনাদের বাড়িটা কোন দিকে একটু দয়া করে বলবেন? আমাদের বাড়ি পূর্ব দিকে ২ মিনিট হাঁটলেই পাবেন। কেন, ওখানে কি আপনার কোনো দরকার আছে বিশেষ? মানে তেমন কিছু দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম আর কি। সময় হলে জানতে পারবেন, কেমন? মেয়েটার ব্যবহার তো দারুণ, আমার একে খুবই পছন্দ হয়েছে। ও দেখতে কেমন এটা আমার দেখার প্রয়োজন নেই, আমি কালকে ওর বাড়িতে যাব, দেখি ওনারা কি উত্তর দেয়। পরের দিন সকালে রাজু পদ্মার মামা মামির কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। আরে রাজি মানে বাবাজি বোন, আমরা ১৬ আনা রাজি। যদি চাও আজ এক্ষুনি রাজি আছি। আচ্ছা মামি, তাহলে আমি আগামী কালকে প্রস্তুত হয়ে আসবো। এখানেই আমার আর পদ্মার বিয়ে হবে, তারপর বিয়ে শেষ হলে আমি তাকে বাড়িতে নিয়ে যাব। আমাদের বাড়ি গ্রাম থেকে বেশি দূরে নয়, পাশের গ্রামই, বুঝেছেন মামি? বাবা, তুমি যে বিয়ে করছো এটা কি তোমার পরিবার জানে নাকি না জানিয়ে? আরে চুপ করবে, মুখটা বন্ধ করবে তোমার। অনেকদিন পর কেউ একজন আসলো বিয়ে করতে, এটার মধ্যে আবার তোমার এত প্রশ্ন। বাবা জীবন, তোমার যেদিন ইচ্ছে তুমি এসো, আর তুমিই বিয়েটা করবে তাই না? তোমার পরিবার তো আর করবে না। আগামীকালকেই পদ্মার সাথে তোমার বিয়ে, কেমন বাবা?
আচ্ছা মামি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কথাটি রাখার জন্য। পদ্মার মামা মামি যখন রাজুর সাথে কথা বলছিল বিয়ের ব্যাপারে, তখন পদ্মা গাছের আড়াল থেকে সবকিছু শুনছিল। পদ্মা ভাবলো এই বুঝি তার কষ্টের অবসান হলো। পদ্মা এরকম ভেবে অবাক হলো যে যেখানে সবাই তাকে ঘৃণা করে সেখানে কেউ একজন তাকে পছন্দ করে। পরের দিন ঘরোয়াভাবে পদ্মার এবং রাজুর বিয়ে সম্পন্ন হয়। পদ্মা তার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে তার স্বামীর সাথে যেতে থাকে। পদ্মা অনেক খুশি ছিল। সে ভেবেছিল যে এই বুঝি তার জীবন পাল্টে গেছে। যাক, বাঁচলাম, এই মেয়ের হাত থেকে বড্ড বড় বাঁচা বেঁচে গেলাম। মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেল গো। এখন গ্রামটাও একটু রক্ষা পাবে আমাদের মতো। ভাইজান, এই অপয়া দেখতে মেয়েটা কে তোমার সাথে, বলো? বোন মালতী, আমি বিয়ে করেছি, এটা আমার স্ত্রী, তোর ভাবি। কি বলছোটা কি ভাইজান? তুমি এরকম একটা ধবলা রুগীকে? মা, ও মা, দেখো এসে ভাইজান কি করেছে এটা। ওরে সর্বনাশের মাথায় বাড়ি রে, এটা তুই কাকে ধরে এনেছিস রে রাজু? এই গ্রামে যে আমাদের একটা সম্মান ছিল সেটা সব ধুলিসাৎ করে দিচ্ছিস রে রাজু। এটা কাকে তুই ধরে এনেছিস? এই মেয়ে তোর বউ? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না তুই এরকম একটা কুকর্ম করবি। শেষে আমাদেরকে তুই ধবলা রোগী বানিয়ে দিবি রে। মা, শুধুমাত্র একটা আমাকে সুযোগ দিন, আমি ভালো বৌমা হয়ে দেখাবো আপনাকে। আপনাকে কোনোদিনও অভিযোগ করার সুযোগই দেব না। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা। আমার মা বাবা কেউই নেই, আমাকে একটু আপনাদের পায়ের নিচে আশ্রয় দিন মা। দয়া করুন মা, আমাকে একটু দয়া করুন। তোর এত বড় সাহস, তুই মায়ের মুখে মুখে তর্ক করছিস, যেখানে আমরা কখনোই মায়ের মুখে মুখে তর্ক করি না। সেরকম তোর ব্যবহারটাও। যা এখান থেকে, বেরিয়ে যা এখন এখান থেকে তুই। মালতী, মুখ সামলিয়ে কথা বল, এটা আমার স্ত্রী, তোদের কাছে কখনোই যাবে না। আমি যেভাবে ইচ্ছে থেকে সেভাবেই রাখবো। আমার স্ত্রী আমার কাছেই থাকবে, তোদের কাছে নয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গ্রামের সবাই রাজুকে নিয়ে অনেক কটূক্তি করতে শুরু করে। কে গো রাজু ভাই, তুমি নাকি বিয়ে করেছো? তা বিয়ে তো করলেই, আমাদেরকে তো জানাওনি। আসলে সময় পাইনি, তাই জানাতে পারিনি। সব থেকে বড় কথা হচ্ছে তোমার বউ নাকি ধবলা রোগী। ছি 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 ছি, রাজু ভাই, এটা তুমি করতে পারলে? এরকম অপয়া মেয়েকে এখানে নিয়ে আসতে, কাজটা তুমি একদম ভালো করনি, বুঝেছ? আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, পরে কথা হবে। বাপ দেখলে বাঁচি না, বিয়ে তো করেছিস একটা অপয়াকে, আবার দেমাক। এভাবে দিনের পর দিন রাজুকে গ্রামের সবাই মিলে অনেক মানসিকভাবে নির্যাতন করতে থাকে। সবাই শুধু বলে যে গ্রামটাকে সে নষ্ট করে দিয়েছে তার বউকে এনে। আমি কি সত্যি ভুল করে ফেললাম ওই মেয়েকে আমার বউ করে? না, আমাকে এখনই শুধরিয়ে নিতে হবে। আজ বাড়ি যাই, তারপর হবে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা, তোর মুখটাও আমি দেখতে চাই না আর। তোকে বিয়ে করার পর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, মানুষের কথা আর সহ্য হচ্ছে না আমার। সংসারই যখন করবে না তখন আমাকে কেন তুমি বিয়ে করেছিলে? কেন তোমরা সবাই মিলে কেন আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছো কেন? দেখো দেখো মা, মেয়ের কাণ্ড দেখো, কত বড় সাহস, আমার ভাইয়ের মুখে মুখে কথা বলছে। আমি জানতাম ভাইজান তুমি একদিন বুঝবে, এই মেয়েকে বিয়ে করিয়ে নে তোমার জীবনটা ধ্বংসই হয়েছে। আমার কথা তো তখন শুনলি না রাজু, এখন বোঝ যে এই মেয়ে তোর জীবনে কত বড় একটা অভিশাপ। বাড়ি থেকে বের হয়ে যা। ওই অপয়া মেয়ে, মা কি বললে শুনতে পাচ্ছিস না? যা বলছি যা। সবাই মিলে পদ্মাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অপয়াটাকে বিদায় করে খুব ভালো কাজ করেছিস রে বাবা রাজু। পদ্মার কোথাও যাওয়ার জায়গা নেই বলে সে অবশেষে তার মামা মামির বাড়িতেই যায়। কিন্তু পদ্মার মামা মামি পদ্মাকে গ্রহণ করেনি, তাকে অপমান করে সেখান থেকেও তাড়িয়ে দেয়। পদ্মা অবশেষে ভাবতে থাকে যে তার কিছু একটা করতে হবে। সে আর কখনোই পরের উপর নির্ভরশীল হয়ে থাকবে না, সে নিজে নিজে কিছু করে নিজে নিজে স্বাবলম্বী হবে।
বুড়িমা, তোমাকে তো আমি সেই ছোটবেলা থেকেই চিনি। তুমি তো বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করো, তাই না বুড়িমা? আমাকে দুধ বিক্রি করা শেখাবে? আমি নিজে কিছু করতে চাই বুড়িমা। এই সমাজ আমাকে তাদের থেকে আলাদা করে দিয়েছে বুড়িমা। আমার কেউ নেই। যার কেউ নেই তার উপরওয়ালা আছেন রে মা। আমি বড় মানুষ, আমারও তো কেউ নেই। শোন রে মা, ওই যে গরুটাকে দেখতে পাচ্ছিস, ওটা আমার গরু। ওটার দুধ বিক্রি করেই আমার সংসার চালাই। দেখছিস না আমি কতটা বুড়ো হয়ে গেছি, আমি আর আগের মতো কাজ করতে পারি না রে মা। তাই তুই আমার বদলে এই কাজটা করবি, ওই গাভীর দুধ গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করবি, বুঝেছিস? আমি পারবো বুড়িমা, আমি পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। পরের দিন থেকে পদ্মা গ্রামে গ্রামে বালতি করে দুধ বিক্রি করতে নিয়ে যায়। প্রথম দিকে পদ্মার কাছ থেকে কেউই দুধ কিনতে চাইতো না, সবাই পদ্মার থেকে দূরে দূরে থাকতো। কিন্তু পদ্মার সৎ আচরণ এবং মার্জিত ব্যবহারের ফলে গ্রামবাসীদের সবার মনই পদ্মা জয় করে ফেলে। এভাবেই কয়েকটা মাস প্রায় কেটে যায়। পদ্মা এখন সম্পূর্ণ স্বাবলম্বী একটি মেয়ে। সে অনেকগুলো টাকা জমিয়ে একটি বিশাল বড় বাড়ি করেছে আর দুটি বড় বড় গাভীও কিনেছে। মানুষের অকথা কুকথা পদ্মাকে দমিয়ে রাখতে পারেনি। কিছুদিন পর পদ্মার শ্বশুরবাড়ি থেকে তার স্বামী, শাশুড়ি এবং ননদ আসে পদ্মাকে ফিরিয়ে নিতে। বৌমা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মা। আমরা বড্ড ভুল করে ফেলেছি তোমার সাথে। আমরা চাই তুমি আবার আগের মতো আমার ছেলের সাথে সংসার করো বৌমা। আমার আর কাউকেই প্রয়োজন নেই। আমি এখন কিভাবে একাই ভালো থাকতে পারি সেটা শিখে গেছি। এখন যারা আসবে আমার সাথে সম্পর্ক করতে, সবাই আমার টাকার প্রতি লোভ। আমার খারাপ সময়ে যে আমার পাশে থাকেনি, তার খারাপ সময়েও আমি তার পাশে থাকবো না। চলে যান এখান থেকে আপনারা। পদ্মা তার মামা মামি এবং শ্বশুরবাড়ির কারো কাছে আর যায়নি। সে বাকিটা জীবন একা কাটিয়ে দেবারই সিদ্ধান্ত নেয়। আমাদের সমাজে এরকম মানুষদের অনেক পাকা চোখে দেখা হয়, কিন্তু এগুলো একদম ঠিক নয়। আমরা রক্তে মাংসে গড়া সবাই মানুষ। কারোর গায়ের চামড়া দিয়ে কাউকে বিচার করা একদমই উচিত নয়।